আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে স্বাগতম রাতের পাঠশালা আরএমএস ডিজিটাল প্রোডাকশন এবং টিম আরিফ খানের অফিসিয়াল কামব্যাক। প্রথমেই আন্তরিক ধন্যবাদ জানাতে চাই আমার পুরো টিম আরিফ খানকে, যারা অনেক কষ্ট করেছে আজকের এই দিন পর্যন্ত আসার জন্য। তারা অত্যন্ত পরিমাণে অপেক্ষায় ছিল। আর আজকে রাতের পাঠশালা শুরু হতে যাচ্ছে সেই টপিক নিয়ে, আবার যেই টপিকটা গ্র্যান্ড টপিক। সাধারণত এর আগে রাতের পাঠশালায় আমরা দেখেছি যে আমরা ফোকাসড থাকি না, একটা বিষয়ের উপর থাকি না, 4-5টা বিষয় নিয়ে কথা হয়। তবে আমরা আজকে ফোকাস দিয়ে শুধুমাত্র একটা বিষয় নিয়ে কথা বলবো, এবং সেই বিষয়টি হচ্ছে ওমেন এম্পাওয়ারমেন্ট, অর্থাৎ নারীর ক্ষমতা। আজকে টপিক এবং এজেন্ডা শুধু একটা, নারীর ক্ষমতায়ন, এবং গল্প শুধু একটা। আজকে আপনাদেরকে একটি কাল্পনিক গল্প শোনাবো একজন শাহরুখ ভক্তের। ধরেন একজন শাহরুখ ভক্ত ছিল আজ থেকে অনেক অনেক বছর আগে। তার বাবা মার গল্প দিয়ে শুরু করছে। বংশ প্রদীপে বিবাহ হলো একজন নারী এবং একজন পুরুষের। তারা দুইজন থিয়েটার করতেন। থিয়েটার করতে গিয়ে প্রেম করে তাদের বিয়ে হয়। এখানে পারিবারিক সম্মতি যদিও ছিল, তবে বিয়েটা ছিল প্রেমের। প্রেমের বিয়েতে অনেক আনন্দ থাকে, খুনসুটি থাকে। তবে প্রেম তারা করতেন সাধারণত থিয়েটারে, যখন তারা নাটক করতেন, মঞ্চ নাটক, তখন। এবং এছাড়া তারা একটা সংসদে যেতেন। এটা কি সংসদ সেটা জানাবো না, তবে সেটা জাতীয় সংসদ না। সেই সংসদে যাওয়াকালীন তারা প্রেম করতেন। দুজনেই মুক্তিযোদ্ধা এবং আর্মি অফিসারের সন্তান। তাদের দেখা হয়, সাক্ষাৎ হয়, প্রেম হয়, প্রেম আগায়, বিয়ে হয়। বিয়ের পর ছেলেটি ভারতে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স কমপ্লিট করে, এবং মেয়েটি নিজের অ্যাকাউন্টিং অনার্স নিয়ে বাংলাদেশের, হ্যাঁ কাল্পনিকভাবে ধরে নিলাম বাংলাদেশের একজন অন্যতম বিশাল ইন্ডাস্ট্রিয়ালিস্টের পিএ ছিলেন, পার্সোনাল প্রাইভেট অ্যাসিস্ট্যান্ট, কর্পোরেট অ্যাসিস্ট্যান্ট, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, যাই আপনারা বলেন না কেন, পিএ ছিলেন। এবং তিনি অনেক কোম্পানিতে উচ্চতর পদে দায়িত্ব পালন করেছেন। তবে প্রেমের বিয়ের পরই নেমে আসে এক আশঙ্কা। সন্তান। সন্তান, যে সন্তান নারী ও পুরুষের সম্পদ, সন্তান যে সন্তানকে ভালোবাসে বাবা মা, সেই সন্তানই তাদের কপালে জুট ছিল না। এক পর এক সন্তান হয়, সন্তান নষ্ট হয়, সন্তান হয়, সন্তান নষ্ট হয়। তারপর দুজনই ডাক্তার দেখান। ডাক্তার বলে আপনারা দুজনই সুস্থ, কোনো সমস্যা নেই। তারপর সেই বংশে পুরুষটির কানেকশন একটু ব্রাহ্মণবাড়িয়ার মতো কিছু জায়গায় ছিল। তাই কথা ওঠে যে তাদের উপর জিন পরীর আসর রয়েছে। এই কথার কারণে তারা কিছুটা ঝাড়ফুঁক নেয়, এবং অন্যান্য আরো কিছুর পর তাদের সন্তান হয়। সেই বংশের একমাত্র সন্তান একটি ছেলে। একটি ফুটফুটে ছেলে শিশুর জন্ম হয়। তবে এই গল্পটিতে সামনে কিছু টুইস্ট আসতে চলেছে। ফুটফুটে ছেলে সন্তানের জন্ম হয়, বাবা মা অত্যন্ত খুশি, বংশ প্রদীপ এসেছে, খুশি তার দাদা। দাদা একজন বীর মুক্তিযোদ্ধা, তিনি ছিলেন একজন গেরিলা যোদ্ধা। ধরা যাক এই কাল্পনিক গল্পে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অন্যতম ভূমিকা পালনকারী একজন ব্যক্তি ছিলেন তার দাদা। সেই বর্ডার, আগরতলা বর্ডারে প্রায়শই 7 থেকে 11 জনের মতো পাকিস্তানিকে গুলি করে সরাসরি হত্যা করেছিলেন তার দাদা। এবং তার জীবনে একটাই আফসোস ছিল যে আমি শহীদ হতে পারলাম না। যদি আমি শহীদ হতাম তাহলে এই গর্ব আমার সন্তান নাতি দুজনই বহন করত। তবে সত্য হলো এই যে তিনি যদি শহীদ হতেন তাহলে কোনোদিনও আর নাতির মুখ দেখতেন না। কেননা 71-এর পরই হয়েছিল ছেলের বাবার জন্ম। তাই ভালোবাসার দাদাকে 2020-21 নাগাদ নিজ চোখের সামনে মৃত্যুবরণ করতে দেখে তার নাতি, এবং সাথেই দেখে কি সম্মান দেশের জন্য কাজ করলে, কি সম্মান দেশের জন্য নিজের প্রাণ উৎসর্গের সাহস থাকে। সে দেখে ন্যাশনাল গার্ড অফ অনার, সে দেখে আর্মি, পুলিশ, বিসিএস ক্যাডার্স এবং টপ টু টপ ক্যাডারদের স্যালিউট। তার মৃত্যুর সময় দিয়ে দেওয়া হয় ন্যাশনাল গার্ড অফ অনার একটি পতাকা।
তেমনি ভাবে আমাদের গল্পে যেই চেরাগকে নিয়ে আমরা কথা বলছি তার নানাও বাংলাদেশ বিমান বাহিনীর একজন অফিসার ছিলেন। যুদ্ধের সময় 9 মাস তিনি বন্দী ছিলেন পাকিস্তান কারাগারে। তৎকালীন যিনি স্বাধীনতার ডাক দেন তারই সাথে স্টেজ শেয়ার করে সেই পাকিস্তানের ইসলামাবাদ, কাবুল, আরো যে কারাগার আছে পাঞ্জাব কারাগার, সেখানে থাকতে হয়েছিল সেই নানা ভাইকে। পরবর্তীতে গল্পে একটু এগিয়ে যাওয়া যাক। আমাদের গল্পের যে নায়ক, যে চেরাগ জন্মগ্রহণ করলো, সে জন্মের পরপরই তার কিছু সমস্যা দেখা যায়। নার্সারিতে 00, কেজিতে 00। যখন ডাক্তার দেখানো হয় কি ব্যাপার, আমার ছেলে হাসে, মজা করে, তার কি কোনো মানসিক সমস্যা আছে কিনা, সে পড়াশোনা কেন করতে পারে না? ডাক্তার জানান আপনার ছেলে বাকিদের থেকে আলাদা। সে একটু বেশি চঞ্চল প্রকৃতির, তার প্রকৃতির এই 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 নাম আছে, সেই নামটা আমরা উজ্জ্বল রাখছি। তাই ছোটবেলা থেকেই বাচ্চাটার প্রাইভেট টিউটর রেখে দেওয়া হয়। অত্যন্ত ছোটবেলা থেকে বিনা কারণে হাসার একটি সমস্যা ছিল তার, যে সমস্যাটা বড় হতে হতে আলহামদুলিল্লাহ সঠিক হয়ে যায়। তবে বড় হতে হতে সেই সমস্যাটি ঠিক হলেও অন্যান্য আরো নানান সমস্যা হয়তো ঠিক হয়নি এখনো, সে সঠিক হওয়ার পথে। তবে ডাক্তাররা জানিয়েছেন বয়স বাড়তে বাড়তে সে অবশ্যই ঠিক হয়ে যাবে। তবে তার পরিবেশ হতে হবে বন্ধুসুলভ এবং সামাজিকতাপূর্ণ। পরবর্তীতে গল্পের সামনে জানা যাক কেজি নার্সারিতে 00 পাওয়ার পর কি করলো আমাদের নায়ক। সে প্রাইভেট টিউটরের দেওয়া প্রত্যেকটি হোমওয়ার্ক কমপ্লিট করলো। সে ডেডিকেটেডলি পড়াশোনা করে ক্লাস 1 কেজি ও নার্সারি পাস না করেই সে 1 উঠলো। 1 উঠে সে তার রোল করলো 14। ক্লাস 2 তে সে হলো রোল 1, দ্য টপার অফ দ্য ক্লাস। ক্লাস 3 তে ধারাবাহিকতা বুঝিয়ে সে চলে গেল ইংলিশ ভার্সনে, সে আবারও হলো টপার অফ দ্য ক্লাস। এবার ক্লাস 3 তে আসা যাক। ক্লাস 3 তে ঘটে যায় একটি ঐতিহাসিক ঘটনা। কি সেই ঘটনা? ক্লাস 3 এর অর্ধবার্ষিক পরীক্ষার পরপর ছেলেরা মাঠে খেলছিল। ইংলিশ ভার্সন স্কুলে প্রায় 7 জন ছেলে, প্রায় 9 জন ছেলে ছিল, এখানে 7 জন মানে ছিল। আমাদের নায়কের চাইতে লম্বা ছেলেরা, যারা খেলাধুলায় পারদর্শী, এবং আমাদের নায়ক কোনোদিনও খেলাধুলা করে না, খেলাধুলায় পারদর্শী নয়, তারা ওদের একটি ভুল করে। ওই ছেলেটি একটি মেয়েকে পছন্দ করেছিল। মেয়েটির নাম শরীফা। মেয়েটির দাঁত আঁকা বাঁকা, তার চোখে চশমা, দুধে আলতা গায়ের বরণ, গোল গোল গাল এবং দেখতে খুবই কিউট। ওই মেয়েটির আঁকা বাঁকা দাঁত আজ পর্যন্ত ভুলতে পারেনি আমাদের নায়ক। ওই মেয়েটির জন্য সেদিন স্কুলের বাইরে থেকে টাকা জমিয়ে একটি গোলাপ কিনেছিল আমাদের নায়ক। ওই মেয়েটির সাথে ছেলেদের একটু গ্যাঞ্জাম চলছিল, কিন্ডারগার্টেনে গার্লস ভার্সেস বয়েজ কি চলে। ছেলেরা ওই মেয়েটিকে ডিস্টার্ব করছিল, তারা উগ্র কথাবার্তা বলছিল। আমাদের নায়ক খেপে যান, কেননা তিনি অনেক বড় শাহরুখ ভক্ত। শাহরুখ ভক্ত মানে শাহরুখ খানের ভক্ত। তিনি খেপে যান, ঝগড়া লেগে যান, মেরে বসেন। 7 জন ছেলের একজনের পা ভেঙে যায় সেদিন। সকলের গালে টাস টাস টসটসা লাল দাগ ছিল। ওই ছেলেটির শার্ট ছিঁড়ে যায় মারামারি করতে গিয়ে। তাকে স্কুলে ম্যাডাম পানিশমেন্ট দেন, কিন্ডারগার্টেন প্রিন্সিপাল পানিশমেন্ট দেন, দাঁড়িয়ে থাকো, ক্লাসের বাইরে দাঁড়িয়ে থাকো। তার মাকে ডেকে আনা হয়। ডেকে আনার পর মারামারি রিপোর্ট দেওয়া হয়। সে মায়ের সামনে এবং অন্যান্য বাচ্চাদের গার্ডিয়ানের সামনে গর্ব করে বলে, আমি খারাপ কিছু করিনি, আই এম নট গিলটি অ্যাজ চার্জড, যা করেছি সঠিক করেছি, আবার করব। এই বেয়াদবির ফলে মনে হয় 1 থেকে 2 সপ্তাহের জন্য তাকে সাসপেন্ড করে দেওয়া হয়। যেহেতু ছোটবেলার ঘটনা, তাই কাল্পনিক ঘটনা হলেও এটি তেমন মনে করা যাচ্ছে না, ছোটবেলার ঘটনা মনে করা যায় না। পরবর্তীতে সেদিন তার মা, ছেলেটির মা তাকে একটি কসম দেন, তুমি যে লড়ে গিয়েছো এবং 7টা ছেলে আজকে আঘাতপ্রাপ্ত এবং তোমার গায়ে শুধুমাত্র তোমার শার্টটা ছিঁড়েছে আর কিছুই হয়নি, এটা শুধুমাত্র একটা কারণ হলো তোমার দাদাবাড়ি
ব্রাহ্মণবাড়িয়ার মতো জেলা। ব্রাহ্মণবাড়িয়ার তেজ এবং মারামারির অভ্যাস যেন তোমার মধ্যে না দেখি। তোমাকে ঢাকাইয়া এটিকেট এবং মডার্ন ঢাকার রিচুয়াল সহ বড় করা হয়েছে শুধু এই কারণেই যে তুমি একজন সভ্য, নম্র, ভদ্র মানুষ হিসেবে সমাজে পরিচিত হবে। ওই দিনের পর ওই ছেলে আর জীবনের কোনোদিনও কোনো ধরনের মারামারি গ্যাঞ্জামে জড়ায়নি। তার সাথে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে আসলেও তাকে ঝগড়া করতে দেখা যায়নি, শুধুমাত্র মায়ের নতুন ঢাকাইয়া এটিকেট বজায় রাখতে গিয়ে। তার পরবর্তীতে এই ঘটনার ফলশ্রুতি ফলে ছেলেটি বড় হয়, পায়ে পাড়া দিয়ে অনেকেই ঝগড়া করতে আসে, তবে পায়ে পাড়া দেওয়ার যখন লিমিট ক্রস হয় তখন লিমিটটা অনেক এগিয়ে যায়। এবার আমরা পরবর্তী ধাপে চলে আসবো এবং কিভাবে এই গল্পের সাথে ওমেন এম্পাওয়ারমেন্ট কানেক্টেড সেটা আমরা জেনে নিব। ছোটবেলা থেকেই আমাদের গল্পের যিনি নায়ক তিনি নারীদের সাথে বেশি থাকতেন। তার মানে হলো মামি, চাচি, খালা ইত্যাদি ইত্যাদি, আরো মা, মায়ের বান্ধবীরা, নারী ঘেরাও করা ছিল তার জীবন। কেননা তার উপর ছিল প্রচুর সিকিউরিটি প্রোটেকশন। যে জায়গায় সে যাবে ওই জায়গার লোকেশন যেন বাবাকে সেন্ড করা হয়, যে জায়গায় সে যাবে পৌঁছানোর পর এবং পৌঁছানোর আগে যেন একটা কল দেওয়া হয়, যেই স্থানে সে যাবে ওই স্থানের ফুল ডিটেইল, যাওয়ার কারণ ইত্যাদি ইত্যাদি সব যেন বাবা মার কাছে জমা থাকে। তার সিকিউরিটিতে রয়েছে স্পেশাল কনসার্ন, কেননা সে একজন বীর মুক্তিযোদ্ধার নাতি বটে, তবে এরই সাথে সে বাবা মার একটা মাত্র সন্তান। সেই একমাত্র সন্তানের গায়ে ফুলের টোকাও বরদাস্ত করে না বাবা মা। এরই সাথে সাথে ছোটবেলা থেকে যখন সে আলাদা ছিল কোনো ফ্রেন্ডস গ্রুপই সে বানায়নি। ছোটবেলা থেকেই বাসায় থেকে বই পড়া, ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি, যেমন ছোটবেলা দেখা যায় তাকে পেইন্টিং করতে। অত্যন্ত সুন্দরী একজন ড্রয়িং মিস ছিলেন তার, যিনি তাকে ব্যক্তিগতভাবে ড্রয়িং শেখাতেন এবং গালটি আদর করে দিতেন, কেননা ছোটবেলায় সে পরিচিত ছিল একটা কিউট ছেলে হিসেবে। You're so cute, you're so গোলুমলু। ছোটবেলায় সে অনেক গোলুমলু ছিল। তাই আমাদের গল্পের নায়ক ধীরে ধীরে বড় হয়। কোনোদিনও পায়ে পাড়া দিয়ে কেউ ঝগড়া করতে আসলেও সে ঝগড়া করতে গেল না। তবে ছোট থেকে বড় হতে হতে বড় হতে হতে বড় হতে হতে সে উঠে যায় ইউনিভার্সিটি। ইউনো ওয়ান থিং, বদলানোর পালা সবারই আসে। ইউনিভার্সিটিতে উঠতে উঠতে ছোটবেলার নানান সমস্যার সমাধান হয়ে যায়। ডাক্তারের কথা বলা কথাটি সত্য হয়। ডাক্তার যে বলেছিলেন বড় হতে হতে তার মানসিকতায় পরিবর্তন হবে এবং ধীরে ধীরে সে ঠিক হয়ে যাবে, এর সত্যি ছিল। সে ধীরে ধীরে ঠিক হয়। তবে সেলফ রেসপেক্ট, রেপুটেশন, আত্মসম্মান বোধ এবং কিভাবে নিজেকে রক্ষা করতে হয় ডিফেন্স মেকানিজমে তার কমতি ছিল। গায়ে গতরে এত শক্তি এবং বংশীয় ঐতিহ্য থাকার পরেও তার মধ্যে কোনো দম্ভ দেখা যায়নি কোনোদিন। শুধু নম্রতা, ভদ্রতা এবং শালীনতায় দেখা গিয়েছিল। এই শালীনতা, নম্রতা ও ভদ্রতার লাভ নিয়ে মাথায় চড়ে বসে কিছু মানুষ। ওই যে একটা কথা আছে না, যে খেজুর গাছটা বাঁকা হয় সেই খেজুর গাছের থাকে প্রচুর রস, তবে বাঁকা গাছ সহজেই কাটা যায়। সোজা গাছের রস কম থাকলেও সেটি কাটার সাহস কেউ পায় না। এবার পালা দাঁড়ালো বাঁকা গাছের সোজা হওয়ার। নিশ্চয়ই মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের রহমতে এবার বাঁকা গাছ সোজা হবে। সাম্প্রতিক চলে আসে ঘটনা। আমাদের নায়ক ইউনিভার্সিটিতে ওঠার পর হয়ে যায় সিনিয়র। সিনিয়র হওয়ার পরই সে মুখোমুখি হয় এমন একজন মানুষের, যিনি হয়তো বেয়াদবি ছাড়া আর কিছুই জানেন না। কেন না, সে এই যে আমাদের গল্পের নায়কের সাথে যার ক্লাশ হতে চলেছে এই ফ্রন্ট স্টোরিতে, সে দাবি করে তার টোনই এরকম, সে কথাই বলে এভাবে, তার মিক্সিং স্টাইল এরকম এবং নিজেকে সিনিয়র দাবি করে। সেটা কোনো সমস্যা না। আমাদের গল্পের নায়ক সম্বন্ধে তার ছোটবেলা থেকে সকল আত্মীয় স্বজন, এলাকা, পাড়া প্রতিবেশী, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ফ্রেন্ডস, ভাই বোন, সিনিয়র, জুনিয়র, ফ্যাকাল্টি, টিচার সবাই জানে। এমনকি আমাদের নায়ক কিন্তু চাকরিরত, লিডারশিপের পদে, চিফ এক্সিকিউটিভ অফিসার এবং চিফ অপারেটিং অফিসারের পদেও সে কাজ করে থাকে। সবাই জানে দুষ্টু মিষ্টি হাসি খেলা করা একটা ছেলে, কোনোদিন বেয়াদবি বা কাউকে থ্রেট দেওয়ার মতো কোনো কাজ সে করে না। তবে কেন হঠাৎ যখন সে তার এক জুনিয়রকে কল করে, না
জুনিয়র তাকে কল করে বলে, আমার সেকশনে গিয়েছিলেন, আমার সেকশনে গেছিলা, আমার সেকশনে তোমার কি কাজ? তুমি তুমি ক্লাস রিপ্রেজেন্টেটিভদের গ্রুপ খোলার কে? তোমার পরিচয় কি? তোমার পদবি কি? তোমাকে এই কথা কে বলেছে? তোমাকে এই ক্ষমতা কে দিয়েছে? তোমাকে, এবং তোমাকে তুমি কেন বলছি এটা কালকে আসো দেখিয়ে দিব। এই কথা বলার পর আমাদের গল্পের যে নায়ক চুপ, নিশ্চুপ, একটি কথা বলেন। সে সাথে সাথে এই ব্যক্তির অন্য এক ক্লাসমেট ফোন দিল, জানতে পারলো মহামান্য সম্মানিত ব্যক্তি নিজের ক্লাসে বলেন, এটা কেমন সিনিয়র, তার থেকে সাহায্য নেওয়ার কি দরকার? এরকম সিনিয়র আমি ড্যাশ 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 করি না। তাকে তো ফোন দিছিলাম, অনেক ভাব নিছি, ঝাড়ছি, দেখবা নত হয়ে যাবে। গল্পটা এখানে টুইস্ট নেবে। আমাদের নায়কের একটা ফ্ল্যাশব্যাক মনে পড়লো। তার ফ্ল্যাশব্যাক মনে পড়লো তার ফার্স্ট সেমিস্টার। তার ফ্ল্যাশব্যাক মনে পড়ে গেল প্রত্যেকটা মানুষের চেহারা সামনে আসলো যারা তাকে হয়তো বিনা কারণে অপমানিত অপদস্থ করেছিল, অথবা আমাদের নায়কের ছোটবেলার যে সমস্যা, ছোটবেলার যে চাঞ্চল্য, যেটি ডাক্তার সাহেব বলেছেন সময়ের সাথে সাথে ঠিক হবে, সেটির জন্য তাকে বিভিন্ন অপমানের সম্মুখীন হতে হয়। তবে সময়ের সাথে সাথে যেটা ঠিক হবে সেটা আসলে সামাজিকীকরণের মাধ্যমে ঠিক হবে, তাহলে আশেপাশের মানুষের সাহায্যে সেটা ঠিক হবে। তাই সাহায্য কামনা করে এবং বিভিন্ন সিনিয়র নিজের ক্লাসমেটদের জানিয়ে নায়ক চটে বসে সে বলল, এবার আমি অ্যাকশন নেব। সবাই জানতে চাইলো কি ব্যাপার, এর থেকে বড় বড় গালি খেয়েও সে চুপ ছিল। তাহলে হঠাৎ হঠাৎ এত রেগে যাওয়ার কারণ, হঠাৎ প্রতিবাদ জানানোর কারণ? এইবার আসে ওমেন এম্পাওয়ারমেন্ট। আমাদের নায়ক চিন্তা করে যে আজ থেকে 20 বছর পর আমি একটি মেয়ের বাবা হব, আজ থেকে 5 বছর পর আমি একজন মেয়ের স্বামী হব। আজকে যদি আমি নিজের আত্মসম্মান রক্ষায় দাঁড়াতে না পারি, আমার যদি 4 জন সিনিয়রের প্রয়োজন হয়, আমার যদি 2 জন ফ্যাকাল্টির প্রয়োজন হয়, আমার যদি কোনো, এমনকি আমার যদি থানায় যাওয়ারও প্রয়োজন হয়, আমি যদি নিজের জন্য নিজে আওয়াজ না তুলে দুর্বলের মতো অন্যান্যদের ডাকতে থাকি, তাহলে তো হবে না। তাই আমাদের নায়কের ব্রাহ্মণবাড়িয়ার রক্ত জেগে উঠল। সে সিদ্ধান্ত নিল, আমি একা যাব। জুনিয়র বলেছেন তিনি দেখে নেবেন, আমিও দেখবো সে কয়জন নিয়ে আসে। দেখা যায় জুনিয়র, অর্থাৎ একজন জুনিয়র যে দাবি করে যে এইচএসসি ব্যাচে তো আমি সিনিয়রের অনেক সিনিয়র, আমি তো, আমার বোন পড়ে অমুক সেমিস্টারে, আমি এই সিনিয়র ওই সিনিয়র, আমি সিনিয়রদেরকে চিনি, সিনিয়ররা আমার বন্ধু হয়, সিনিয়রদেরকে তো আমি সিনিয়র বলি না, সুতরাং তাকে তো পাতা দেওয়ার প্রশ্ন ওঠে। এবং সে এমন হুমকি দেয় যে এলাকায় দেখে নেওয়া যায়, এলাকায় গ্যাঞ্জাম মারামারিতে দেখে নেবে, হাত পা ভেঙে দেখে নেবে, মে প্রসিড। আমাদের নায়ক ফিরে আসে, এমনকি নিজের জন্য দাঁড়ায়, স্ট্যান্ড ফর হিমসেলফ, শুধুমাত্র একটা কারণে। ফ্ল্যাশব্যাকে তার মনে পড়ে যায় একটি মেয়ের কান্না, এবং তার মনে হয় কি ব্যাপার, এই মেয়ের বাবা যদি দুর্বল না হতো তাহলে হয়তো যে ব্যক্তি সাহস পেয়েছে সে সাহস পেত না। মেয়েটির নাম রামিসা। বাংলাদেশের একটি ঘটনা। আমরা কি জানি কেন হয়েছিল, কি হয়েছিল, মেয়ের বাবার পরিচয় কি? রামিসার বাবা অত্যন্ত নম্র ভদ্র একজন মানুষ। রামিসার বাবা নম্র ভদ্র বলেই হয়তো কুমানসিকতা সম্পন্ন যে রেপিস্ট তার রেপ করেছিল সে একবার ভয়ও পায়নি যে কার গায়ে হাত দিচ্ছে। চলুন এই গল্পের সম্মুখে একটু দেখে নেওয়া যাক ওমেন এম্পাওয়ারমেন্টের ঘটনাগুলো। প্রমাণ প্রস্তুত পিডিএফ এ, এবং এই প্রমাণ আপলোড করে দেওয়া হবে আরএমএস ডিজিটাল প্রোডাকশনস এর অফিশিয়াল ফেসবুক পেজ। কেন আমরা ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ করতে চাচ্ছি?
কি সম্পর্ক এই ঘটনার উমেন এম্পাওয়ারমেন্টের সাথে, সেই সবকিছুই আমরা জানবো এখন। আমাদের নায়ক শুধু প্রতিবাদ করেছেন এই কারণেই যে আজ থেকে অনেক বছর পর যখন আমার একটা মেয়ে হবে, তখন আমি অর্থাৎ সে তার মেয়েকে, বা আজ থেকে 5 বছর পর তার স্ত্রীকে তিনি দেখতে চান না কোনো জানোয়ারের গায়ে হাত দেওয়ার সম্মুখীন। High profile sexual assault cases, structural power imbalance and the role of village Salish. ডকুমেন্টের নাম, ডকুমেন্টটি অবশ্যই আপলোড করে দেওয়া হবে আরিফ খানের অফিসিয়াল ফেসবুক পেজ এবং সকল জায়গায়। High profile sexual assault and rape cases often demonstrate how families with limited financial resources, social status, or political influence face significant barriers in seeking justice. 1. The Unnao case, India 2017. The accused was politician Kuldeep Singh Sengar. The victim's family lacked political influence. Police initially refused to register the complaint. The victim's father died after alleged custodial assault. Following Supreme Court intervention, the trial was transferred and the accused was convicted and sentenced to life imprisonment. The Kathau case, Jammu and Kashmir 2018. The victim belonged to the marginalized Bakerwal community. The family experienced intimidation and obstruction during the investigation. The trial was moved to Punjab, resulting in convictions. 3. The 2012 New Delhi gang rape Nirbhaya case. যে নির্ভয়া কেসের মোমবাতি মার্চ হয়েছে, candlelight march. The victim's father came from a modest economic background. Public protests and the family's determination led to legal reforms, fast-track courts, and convictions. 4. Broader patterns in marginalized communities. Human rights organizations have documented that poor and marginalized families may face pressure to withdraw complaints, accept informal settlements, or endure retaliation, such as social boycott or fabricated counter cases. 5. The role of village Shalish. Guys, please listen to this carefully. In many rural parts of South Asia, including Bangladesh, informal village dispute resolution bodies known as Salish are commonly used for community disputes. However, human rights organizations have documented cases where Shalish has been used inappropriately to address rape and sexual assault allegations. Victims' families may be pressured to withdraw criminal complaints, accept financial compensation, arrange marriage between the victim and the accused, or remain silent to avoid social stigma. These pressures often affect poor and socially marginalized families the most because they lack legal, financial, and political support. Sexual assault and rape are serious criminal offenses that should be investigated by law enforcement and decided by the courts. Informal settlements can't replace the criminal justice system and may deny survivors justice while encouraging future impunity. আচ্ছা, যারা যারা ইংলিশ এতক্ষণ বুঝলেন না তাদের জন্য বাংলায় বলে দিচ্ছি। The Unnao case of India, the Kathua case, 2012 New Delhi gang race, border patterns এবং গ্রামের সালিশ, আমাদের রামিসা, বাংলাদেশের রামিসার কেস। এই সব কেসে একটা প্যাটার্ন অত্যন্ত কমন। এই সব কেসে মেয়ের বাবারা ছিল নরম, তারা ছিল বাঁকা খেজুর গাছের মতো, তারা সমাজে নম্র ভদ্র হিসেবে পরিচিত ছিল। এখন আমি এটা বলছি না যে নম্র ভদ্র হিসেবে সমাজে পরিচিত হওয়াটা একজন পুরুষের জন্য অপরাধ, তবে নিজের আত্মসম্মান এবং নিজের জন্য দাঁড়াতে না পারাটা অবশ্যই একজন পুরুষের অপরাধ। কেননা আমার কলেজ সময়ে একজন স্যার অনেক সুন্দর করে আদর করে শিখিয়েছিলেন গরিবের বউ সবার ভাবি, অর্থাৎ গরিবের বউ সবার ভাউস। যারা যারা ভাউস ওয়ার্ডটা জানেন না তারা নিজেদের যারা ফ্যাকাল্টি বা নিজেদের গার্ডিয়ান থেকে জিজ্ঞেস করে নেবেন ভাউস কি জিনিস। অর্থাৎ গরিবের বউ বলতে এখানে গরিব বোঝানো হচ্ছে না, গরিবের বউ বলতে এখানে যা ক্ষমতা কম, ক্ষমতাহীন তাকে বোঝানো হচ্ছে। যে ব্যক্তির ক্ষমতা কম, ক্ষমতাহীন বা ক্ষমতায় কমতি রয়েছে, তার স্ত্রী
তার মেয়েকে সমাজে পণ্য হিসেবে গণে নেওয়া হয়। এন্ড ইট ইজ নট অ্যাবাউট এনি কান্ট্রি। এটাতে আমার বাংলাদেশ দায়ী না। বাংলাদেশ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউনাইটেড কিংডম, ইন্ডিয়া, পাকিস্তান এবং এশিয়ান, এটা আমি ফ্রান্স, ফিলিপাইন বলি না কেন, এখানে সব জায়গায় ইট ইজ দ্য সেম কেস। নারীরা অরক্ষিত হওয়ার পিছনে আরেকটি অন্যতম বড় কারণ হিসেবে তাদের বাবার দুর্বলতাও দায়ী থাকে। বাবা ছাড়া একজন নারীকে অনেক বড় ফাইটার হতে হয়, কেননা না হলে সেই নারীকে কুড়ি খাওয়ার জন্য অনেক জানোয়াররা উঠে বসে থাকে। আমাদের গল্পের নায়কও যখন তার সাথে সিনিয়র ভাব নিতে আসে একজন জুনিয়র, তার এইচএসসি বা জাহান নামে যাই হোক না কেন, তখন তার মাথায় আসে আজকে যদি আমি প্রতিবাদ না করি, তাহলে আজকে থেকে 20 বছর পর একটা ছেলে যখন আমার মেয়েকে পছন্দ করবে, সে যখন খোঁজ নিবে মেয়ের বাবা কেমন, সে যদি শুনে মেয়ের বাবা একজন হিজড়া বা মেয়ের বাবা কোনো ব্যক্তিত্ব নেই, তবে সে খুব সুন্দরভাবেই সাহস পেয়ে যাবে সেই মেয়ের আঁচল ধরে টান দেওয়া, সে সাহস পেয়ে যাবে সেই মেয়ের সাথে বেয়াদবি করা। আজকে এই ভিডিওতে ডাক দিতে চাচ্ছি সকল মেয়ের বাবাদেরকে, সাবধান হয়ে যান, নিজের আত্মসম্মান বোধে দাঁড়ান, নিজের সম্মানের জন্য দাঁড়ান, নিজের সন্তানের জন্য দাঁড়ান, নিজের স্ত্রীর জন্য দাঁড়ান, নিজের বোনের জন্য দাঁড়ান। হ্যাঁ, ওমেন এম্পাওয়ারমেন্টের বেসিসে নারী অত্যন্ত ক্ষমতাশীল, নারী নিজেই নিজের প্রতিবাদ করতে পারে। তবে আল্লাহ তাআলা প্রদত্ত এই সত্য যে অবশ্যই নারীকে একটা প্রসেসের মাধ্যমে স্ট্রং হতে হয়। তারা হয়তো কুংফু, ক্যারাটে কিছু একটা শিখতে হয়, বক্সিং, মুয়াই থাই তার শেখা লাগে। তবে শেখা লাগে না পুরুষের একটা স্বাভাবিক শক্তি থাকে। এটা আমালু বিন নিয়াত, একজন পুরুষের নিয়তের উপর নির্ভর করে যে সে মন জয় করবে নাকি ওড়না ধরে টান দিবে। এবং আমি সবসময় আমার জুনিয়রদের একটা কথা শিখাই, আজকে রাতের পাঠশালার এপিসোড 3 দ্য গ্র্যান্ড কামব্যাক উইথ ওমেন এম্পাওয়ারমেন্টে তোমাদের সকলকে শেখাবো। সেটি হচ্ছে आंखों से चलाओ बाण, लेट मी रिपीट, आंखों से चलाओ बाण, दिल पे करो वार, आंखों से चलाओ बाण, दिल पे करो वार। मेरे यार, वो नारी है, नर नहीं। दिल जीतोगे तो वो जहां दे देगी, दिल जीतोगे तो वो जहां दे देगी, पर अगर तुम जबरदस्ती पे उतर आए तो तुम्हारी दुनिया उजाड़ने को उसकी एक चीख ही काफी। What do I mean by this শায়রি? মানে হলো, যেটা আমি সবসময় বলি, আমার ক্লাসমেটদের সামনে বলি এবং আমার যারা যারা আমার থেকে শিখতে আসে, ভাই আপনারা তো এত মেয়েদের প্রস্তাব পান, আমরা কিভাবে প্রস্তাবটা পাবো এটা শেখাই। আমি শিখাই ভালোবাসার নজরে তাকাও, তোমার চোখ থেকে যেন ভালোবাসা ঝরঝর করে পড়ে, তোমার চোখ দেখে যেন প্রেম বোঝা যায়, তোমার চোখে যেন কোনো কাম বাসনা না থাকে। ভালোবাসার নজরে তাকাও, আর মনে রাখো তার হাত ধরাটা তোমার টার্গেট হবে তার বুকে তীর চালানো। এবং নারীর বুকে তীর চালানোটা ইজ আ ভেরি বিগ হিস্ট্রি। তো সেটা আমরা রাতের পাঠশালার কোনো এক এপিসোডে শিখবো। তবে নারীর মন বোঝা আর নারিকেলের বাইরে শক্ত খোসার জায়গায় নরম খোসা খোঁজা একই জিনিস, তাই সেটি আমরা বলতে যাব না, সেটি অন্যরকম বিষয়। আমাদের নায়ক এর গুড নিউজ হলো নিজের মেয়ের কথা চিন্তা করে, আজ থেকে 20 বছর পর থাকা নিজের মেয়ের কথা চিন্তা করে তিনি নিজের জন্য স্ট্যান্ড নিয়েছেন। এবং স্ট্যান্ড নিয়েছেন শুধুমাত্র এই কারণে, এবং গর্বের বিষয় এই যে তিনি 10-12 জন মানুষ ভাড়া করে নেন, ম্যান টু ম্যান, আই টু আই, চেস্ট টু চেস্ট, ফ্রন্ট টু ফ্রন্ট একা গিয়েছিলেন। সেই বেয়াদব জুনিয়রের দাওয়াতে তিনি একা গিয়েছিলেন, বসেছিলেন, বুক ফলিয়েছিলেন এবং মিস্টার জুনিয়র তথাকথিত 10-12 জনকে ডাকে, একে ফোন দেয়, ওকে ফোন দেয় এবং কাঁপে, তার হাত কাঁপে, পা কাঁপে, এই কাঁপে, সেই কাঁপে, মুখ কাঁপে, চোখ কাঁপে, হাসে, হাতায়, দাড়ি হাতায়, ফিজিটিং, নার্ভাসনেস সব দেখা যায়। সে অবাক হয়, কি ব্যাপার, ভেবেছিলাম পেরে যাব, সবার সাথে যেরকম পেরে যাই তেমনি ব্রাহ্মণবাড়িয়ার একজন মানুষের সাথেও পেরে যাব, কিন্তু মানুষটা যে ব্রাহ্মণবাড়িয়া আসে সে জানতো না। যাই হোক না কেন, পরবর্তীতে মামলা ঠান্ডা হয়।
ইতিমধ্যে আমরা অবশ্যই এই গল্পের নায়কের কিছু সিনিয়রদেরকে, তার ফ্যাকাল্টিদেরকে, তার অথরিটিদেরকেও এই গল্পে ধন্যবাদ জানাতে চাই। সকল ধন্যবাদ জানাতে চাই তার শিক্ষকদেরকে যারা তাকে শিখিয়েছেন কিভাবে ফর্মাল হতে হয়, সিনিয়রদেরকে যারা শিখিয়েছেন তুই যাবি এবং তুই একা যাবি, যা হয় দেখা যাবে, যা পরে হবে সেটা পরে হ্যান্ডেল করবে, তুই একা যাবি এবং এক পা পিছনে যেন হতে না দেখি। সে এক পা পিছনে হয়নি, সে দাঁড়িয়েছিল। এমনকি চরম ভাবে যে আজকে মারামারি হবে এবং মারামারির পর সে অনেককে আহত করবে এবং নিজে দরকার পড়লে নিহত হয়ে হাসপাতাল যাবে, পুলিশ কমপ্লেইন হবে, সকল উচ্চতর প্রস্তুতি নিয়ে এসে গিয়েছে। মাথায় কোনো রক চড়া নয়। আমাদের গল্পের নায়ক তার ইম্পালস কন্ট্রোলের জন্য বিখ্যাত, সে তার আবেগকে চরমভাবে নিয়ন্ত্রণ করার জন্য বিখ্যাত। তবে আজ পর্যন্ত তার যে রাগ প্রদর্শনী তেমন একটা হয়নি, সেই রাগের প্রদর্শনী করাটাকেই সে সমাধান হিসেবে বেছে নিল নিজের মেয়ের কথা চিন্তা করে, নিজের স্ত্রীর কথা চিন্তা করে। কারণ আজ থেকে 5 বছর পর সে অবশ্যই বিয়ে করবে, আজ থেকে 20 বছর পর অবশ্যই তার একটা কন্যা সন্তান হবে। নিজের কন্যা সন্তানের মান মর্যাদা রক্ষার্থে এবং স্ত্রীর মান মর্যাদা রক্ষার্থে এই যেদিন আমাদের গল্পের নায়ক এই জুনিয়রকে দেখে নিতে গেল এবং তার দলবলকে নিয়ে চোখে দেখলো, সেই নায়ক চিন্তা করলো আজকে যদি মরি তাহলে অনেককে মেরে মরবো, আর যদি বাঁচি তবে যদি আমি পঙ্গু হয়েও বাঁচি তবে অনেককে পঙ্গু করেই বাঁচবো। আজ থেকে 20 বছর পর যখন কেউ খোঁজ নিবে যে অমুক বাবার মেয়েকে কি হাত গিয়ে কি বাজে কোনো প্রস্তাব দেওয়া যায় কিনা বা তার ওড়না ধরে কি টান দেওয়া যায় কিনা, তখন তাদের রূহ কেঁপে উঠবে এটা জেনে। নো নো, সে একজন পুরুষ, সে একজন সুপুরুষ, সে একজন মহাপুরুষ। সেই পুরুষের অধীনে থাকা নারীর গায়ে হাত দেওয়া মানে নিজের বংশ নিশ্চিহ্ন করে ফেলা। আজকের আমাদের এই গল্প এ পর্যন্ত শেষ হচ্ছে। আমরা এই গল্পের শেষে প্রত্যেক মেয়ের বাবাকে আহ্বান জানাই, আপনারা নিজের আত্মসম্মান বোধে দাঁড়াবেন। প্রথম, আপনারা নরম হয়ে যাবেন না। দ্বিতীয়, তৃতীয়, নিজের শক্তিশালী রূপ প্রদর্শন করবেন। চতুর্থ, সেটা হায়ার অথরিটি, ফ্যাকাল্টি, সিনিয়র, জুনিয়র, ব্যাচমেট, আপনার কোম্পানির ক্লার্ক, আপনার কোম্পানির আপনার বস, আপনার সমানে আপনার কলিগ, আপনার জাহান্নামে যাক, জান্নাতে না যাক, যার যার আমলনামা তার কাছে আপনি দাঁড়াবেন। আর যদি দাঁড়াতে কোনো বাধা হয় তাহলে একবার নিজের মস্তিষ্কে নিজের মেয়ের কথা চিন্তা করে আপনি দাঁড়াবেন, একবার নিজের স্ত্রীর কথা চিন্তা করে আপনি দাঁড়াবেন। কারণ আপনি মাইন্ডে আপনি যদি না দাঁড়ান তবে তারা সাহস পাবে এই বেয়াদবি আপনার মেয়ের সাথে করাবে। তারা সাহস পাবে এটা বলার, যেটা তো একটা হিজড়ার মেয়ে, এটা তো একটা হিজড়ার বউ। এই সাহসে তারা তাদের গায়ে হাত দিবে। তাই কোনো শুয়োরকে সাহস না দিতে উঠে দাঁড়ান। চলো আজকে আমরা অফিশিয়ালি একটি গান শোনার মাধ্যমে এই এপিসোডটি শেষ করব। এই গানটি শোনার মাধ্যমে তুই জেনে যাবে যে নারী কেমন, নারীর মন কেমন, নারীর সাথে কিভাবে ডিল করা উচিত, এবং তুমি আরিফ খানকেও জেনে যাবে। নিশ্চয়ই আমার ব্যক্তিত্বটাও এই গানে অনেক সুন্দর করে বলা আছে। আমার মনে থাকা বিদ্রোহী কবিতা বলবীর, বল উন্নত মমশির, শির নেহারি আমারই, নতশির ওই শিখর হিমাদ্রির, সেটিও এই গানে বলা আছে। চল গানটি শুনে আজকের এপিসোড এখানে সমাপ্তি করছি। তবে সেই নায়ক, আমাদের গল্পের নায়কের মধ্যে আমিও শাহরুখ ভক্ত, তাই বলবো কভি আলবিদা না কেনা। শাহরুখ খানের মতোই কভি আলবিদা না কেনা। তবে যদি তোমার মা তোমার বোনের উপর কথা আসে, কেউ তোমার আত্মসম্মান বোধের উপর কথা আনে, তবে শাহরুখ খান থেকে শাহরুখের বন্ধু সালমান খান হয়ে যেতেও যেন তোমাকে কেউ বাধা দিতে না পারে। চলো গানটি শোনা যাক। গাইস, আজকে আমরা এই গানটিকে সেলিব্রেট করব। এই গানটিকে সেলিব্রেট করার মাধ্যমে রাতের পাঠশালার অফিশিয়াল কামব্যাক হবে। शांति रूपेण संस्थिता
आज से अब से जान मेरी मैं तुमको ना छूने दूंगी जान को चाहे छलनी कर दो मान को ना छूने दूंगी आज से अब से आन मेरी मैं तुमको ना छूने दूंगी जान को चाहे छलनी कर दो मान को ना छूने दूंगी छू के देखो दिल मेरा तुम्हें दिल में अपने रख दूंगी पर छेड़ के देखो तुम मुझको मैं तुमको नहीं छोड़ूंगी मैं तुमको नहीं छोड़ूंगी नहीं छोड़ूंगी सारी रात दोपहरी कर के नहीं चलूंगी कैंडल चला के सैंडल दिखा के मर के नहीं चलूंगी कदम मिला के देखो तो मैं साथ में तेरे चल दूंगी पर छेड़ के देखो तुम मुझको मैं तुमको नहीं छोड़ूंगी मर्दों वाली बात कह के मुझे ढेर समझ के बेचोगे उन बाजारों में तेरी मैं नस्लों को मिटा दूंगी जिस दुनिया में माँ बहने रिश्ते नहीं है गाली है उस दुनिया से मर्यादा के रिश्ते सारे तोड़ूंगी नजर बदल के देखो तो मैं नजर नहीं लगने दूंगी पर छेड़ के देखो तुम मुझको मैं तुमको नहीं छोड़ूंगी मैं तुमको नहीं छोड़ूंगी मैं तुमको नहीं छोड़ूंगी या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता आज से अब से आन मेरी मैं तुमको ना छूने दूंगी जान को चाहे छलनी कर दो मान को ना छूने दूंगी छू के देखो दिल मेरा मैं तुम्हें अपने बदलूंगी पर छेड़ के देखो तुम मुझको मैं तुमको नहीं छोड़ूंगी मैं तुमको नहीं छोड़ूंगी तुमको नहीं छोड़ूंगी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः नमस्तस्यै 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 नमो नमः শেষ হলো আমাদের সেলিব্রেশন আজকে রাতের পাঠশালার গ্র্যান্ড কামব্যাকটা ওমেন এম্পাওয়ারমেন্টের সাথে সেলিব্রেট করে ফেললাম আপনাদের সকলকে দাওয়াত রইল আপনারা মারদানি 1 মারদানি 2 এবং মারদানি 3 ওয়ারএফ প্রোডাকশনসের রানী মুখার্জির এই তিনটি সিনেমা দেখবেন ইনশাআল্লাহ আপনারা শিখে যাবেন কিভাবে না বলতে হয় আপনারা শিখে যাবেন কিভাবে শুয়োর কুকুর বিলারদেরকে শায়েস্তা করতে হয় আপনারা শিখে যাবেন কিভাবে নারী হয়ে দাঁড়াতে হয় আর আমি আজকের ভিডিও শেষে একটা কথা বলে যাব এই মেসেজটা ভবিষ্যতের জন্য আমরা একটা ডিজিটাল এরাতে থাকি নিশ্চয়ই আমার বলা কথাটা সেফ থেকে যাবে মেটার ইউনিভার্সে কোনো না কোনো জায়গায় ইউটিউবের ভিডিওতে হয়তো আজ থেকে 20 বছর পর কোনো না কোনোভাবে আমি যদি চলেও যাই পৃথিবী থেকে ইনশাআল্লাহ যদি বাবা হই আমার মেয়ে এই ভিডিওটা দেখবে সবার সামনে তোমাকে কিছু কথা বলি বাবা একটা ছেলে তোমাকে আসলে ভালোবাসে নাকি ব্যবহার করতে চায় এটা শুধুমাত্র তার চোখ দেখে বোঝা যায় বাবার পরামর্শ থাকবে কোনো ছেলের সাথে যদি একা কোনো জায়গায় যাও তাহলে সেই জায়গার লোকেশনটা তোমার বিশ্বস্ত কোনো বড় ভাই বা
বা তোমার কোনো ক্লোজ যাকে বিশ্বাস করো, বিশ্বাসটা ভালো, তাকে দিয়ে যাবা। অবশ্যই হয়তো বাবার সাথে মেয়ের একটা দূরত্ব থাকে, তাই হয়তো তুমি এত ফ্রি হতে পারবে না। অন্তত পক্ষে পারলে তোমার মাকে জানিয়ে যাবা। আমি জানি একটা বয়সের পর মন চাবে প্রেম করি, ঘুরি, ভার্সিটিতে উঠছি, করা তো যায়, তবে একা না। মনে রাখো, দুদিনে পরিচিত হওয়া সেই ছেলেটি কোনোদিনও তোমার কাছে তোমার বাবার চেয়ে আপন না। দুদিনে পরিচিত হওয়া সেই ছেলেটি কোনোদিনও তোমার আপন বড় ভাইয়ের চেয়ে তোমার কাছে আপন না। এবং ছেলেদের বিষয়ে একটা সত্যি কথা বলি তোমাকে, একটা ছেলের চরিত্রের গ্যারান্টি কেউ দিতে পারে না। আর ব্যাপারটা আসলে চরিত্রের না, ব্যাপারটা নিয়তের। আমাল বিন নিয়ত। কোন ছেলের নিয়ত কেমন সেটা আসলে তোমার ইনটিউশন এবং ইনস্টিংক্ট দ্বারা তুমি যতটা বুঝবা, তার চেয়েও বেশি সেটা চেঞ্জ হয়ে যেতে পারে। এবং একজন নারী যখন প্রেমে থাকে তখন সে তেমন একটা ইনটিউশন এবং ইনস্টিংক্টের কথা শোনে না। তাই বাবার পরামর্শ থাকবে, কোনো ছেলের সাথে ঘুরতে যাওয়ার আগে লোকেশনটি অবশ্যই বাবা বা বড় ভাইয়ের সাথে শেয়ার করো। এরপর পরামর্শ থাকবে, কোনোদিন যদি কোনো ছেলে তোমাকে অন্যরকম কোনো কথা বলে যেটা তোমার গায়ে লাগে এবং সে কোনো অপমানজনক কথা বলে, তবে তাকে প্রশ্রয় দিও না, তুমি সঙ্গে সঙ্গে প্রতিবাদ করো। নিশ্চয়ই একজন নারীর সবচেয়ে বড় অস্ত্র হলো তার গলা এবং তার নখ। দেখো আমি কেটে রাখছি, কারণ আমি ডিসিপ্লিন ম্যান, আমার নখের প্রয়োজন নেই। তবে একজন নারীর সবচেয়ে বড় অস্ত্র তার নখ। খামচি দাও, মারো। তুমি একজন নারী, যদি তোমার মনে হয় যে এই পুরুষ থেকে আমি হার্মফুল, তুমি এক সেকেন্ডও চিন্তা করবে না। তুমি মাথায় রাখো, ইসলাম তোমার ধর্ম এবং সকল ধর্ম এবং আইন তোমাকে অফিসিয়ালি অধিকার দিয়েছে, যদি তুমি আনসেফ ফিল করো, ইউ ক্যান অ্যাটাক। তোমার নখ এবং তোমার গলা, চিল্লাও, যা মন চায় তা চিল্লাও, সিন ক্রিয়েট করো, স্ক্যান্ডেল বানাও, ওই ছেলের নামে স্ক্যান্ডেল বানাও, নিজেকে রক্ষা করো। এবং অবশ্যই বাবার চেষ্টা থাকবে ছোটবেলাতেই যেন তোমাকে কুম্ফু, টাইকন্ডো, ক্যারাটে সব শিখাতে পারে। তবে এটা জেনে রাখো, তোমার বাবা সবসময় জানোয়ারদের বিরুদ্ধে ছিল, তোমার বাবা সবসময় বেয়াদবদের বিরুদ্ধে ছিল, তোমার বাবা সবসময় যারা উগ্রবাদী তাদের বিরুদ্ধে ছিল। তোমার বাবা গান্ধীজির মতো শান্তিপূর্ণ ছিল ঠিকই, তবে তিনি অবশ্যই ভগৎ সিং এর মতো বিদ্রোহ করতে জানেন। তিনি অবশ্যই নেতাজি সুভাষচন্দ্র বোসের মতো বিদ্রোহের বাণীও তুলে দিতে জানেন। এবং মাল্টিপল ক্যারেক্টার একটা মানুষের মধ্যে এক্সিস্টেন্স বলেই ব্রিটিশরা যেমন গোলাম রাখতে পারেনি ভারতীয়দের, যেমনটি বাংলাদেশকে গোলাম রাখতে পারেনি পাকিস্তান, তেমনি তোমার বাবাও কারো গোলাম নন। তিনি মিউচুয়াল রিলেশনশিপে কাজ করেন, নিজের আত্মসম্মান ও সম্মান বজায় রেখে কাজ করেন। তাই যখন তুমি চলবে তখন যেন তোমার চোখ নিচে না থাকে, তোমার চোখ উপরে উঠি, তুমি গর্ব করে বুক ফুলিয়ে চলবে। তুমি একজন নারী, তোমার সম্মান তোমার কাছে, এবং নিজের আত্মরক্ষায় যেন কোনোদিনও তোমার কোনো বাধা হয়ে কেউ না আসে। আর মনে রাখো, কোনো ছেলে যদি অন্যরকম মনে হয়, তবে কারো কাছে বিচার দেবার আগে বা আমাকে জানানোর আগে তোমার গলার আওয়াজ, তোমার চিৎকার আমি শুনতে চাই, তোমার শাউট আমি শুনতে চাই। তোমার বিচারটা তোমার মুখ থেকে না, আশেপাশের মানুষের মুখ থেকে আমি শুনতে চাই। আমি শুনতে চাই যে আমার মেয়ে একটা সিন ক্রিয়েট করেছে, সে একটা চিৎকার দিয়েছে এবং চিৎকারটা সে এমন একটা ছেলের জন্য দিয়েছে যার নিয়ত খারাপ, যার চোখ খারাপ, যার অনেক কিছুই খারাপ। এমনটাই আমি শুনতে চাই। And lastly, keep in mind, কোনো ছেলের সাথে কোথাও যাওয়ার আগে লোকেশনটা জানিয়ে দিও, ফোনটা যেন অন থাকে এবং সে যেন তোমার ফোনটা নিতে না পারে। Rest is your wish. You're my daughter. After 18 years old, you're completely independent. আসসালামু আলাইকুম আপনাদের সকলকে, এবং অনেক অনেক ভালোবাসা আমার মেয়েকে। আমার মেয়ের জন্য একটা লাস্ট কথা, বাবা, এই পৃথিবীর প্রত্যেকটা বাবা নিজের মেয়েকে অনেক ভালোবাসে, তবে ইসলামিক এবং সোশ্যাল বাউন্ডারিজের কারণে হয়তো নিজের মেয়েকে
খুব শক্ত করে বুকে জড়িয়ে ধরে এটা বলা হয় না যে আমি তোমাকে অনেক ভালোবাসি। তবে দুইজন ছোট থাকবা, আমাদের অনেকগুলা ছবি থাকবে একসাথে। আমাদের অনেকগুলা ছবিতে তুমি দেখবা তোমার বাবা তোমাকে জড়িয়ে ধরে রাখছে, এবং তোমাকে রক্ষা করতে যদি তোমার বাবার জীবন দেওয়া লাগে তবে সে দিয়ে দিবে। ডোন্ট ওয়ারি। এন্ড তুমি তো অবশ্যই কুম্ফু ক্যারাটে শিখতেছো, প্যারা দেওয়ার কিছু নেই। জানোয়ারদেরকে শায়েস্তা করার জন্য তুমি একাই যথেষ্ট। তোমার নখ সবসময় বড় বড় রাখবো, এন্ড গলা যেন জোরে হয়, জোরে চিৎকার করতে পারো, সেই ট্রেনিং আমি তোমাকে দেবো। আই এম ইয়োর ফাদার, ইউ নো মাই ভয়েস ইজ সো লাউড এন্ড সো স্ক্রিমি দ্যাট ইভেন এখান থেকে চিল্লাইলে ধরো যে শোনা যায়, তোমার বাবার গলা এখান থেকে চিল্লাইলে ফুল একেবারে ধরো যে ব্রাহ্মণবাড়িয়া বন্ধু শোনা যাবে ইনশাআল্লাহ। লাস্টলি, bye bye all of you, and baby I love you. এখন মেয়েকে আই লাভ ইউ বলে এই পডকাস্টটা শেষ করতে যাচ্ছি। ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে আবার ফিরবে রাতের পাঠশালা টিম আরিফ খানের সাথে। আসসালামু আলাইকুম, বাই বাই, ততক্ষণ।